চাকরি আমি যোগ্যদের খাবো না, এটা মাথায় রেখে দিন। এটাই ফার্স্ট ওয়ার্ড, এটাই লাস্ট ওয়ার্ড, এটাই এ, এটাই বি, এটাই সি, এটাই ডি, এটাই এ, এটাই এ টু জেড। এই ভরসাটুকু রাখুন। বুঝে পেলাম না যে আজকে এক্স্যাক্টলি ঠিক কি হলো। শুধু এটাই বোঝা গেল যে তিনি শেষ কথা বলবেন, তিনি সবটা ম্যানেজ করবেন। আর ফ্র্যাঙ্কলি স্পিকিং, এই ম্যাচিওর লাইফে এসে আজকের দিনে দাঁড়িয়ে থেকে কেউ যদি বলে যে সব থেকে বড় মাপের রাজনৈতিক ব্যক্তিত্ব কাকে দেখেছি আমরা, তাহলে মনে হয় সেটা আমাদের রাজ্যের সিএম। ওনার মতো বড় পলিটিশিয়ান আর কেউ নেই। বাচ্চাদের মানুষ করুন, আপনারা সার্ভিসে যান, ভলেন্টারিলি সার্ভিস করুন। কেন আপনারা ভলেন্টারিলি করবেন? তার কারণ আমাদের সুপ্রিম কোর্টে ক্লারিফিকেশনের জন্য যেতে হচ্ছে বলে আইন মোতাবেক আমরা চাই আইন আপনাদের সুরাহা করুক। সুপ্রিম কোর্টের রায় এসএসসি স্ক্যাম একটা হয়েছে, মানে 26,000 প্যানেল ক্যান্সেল করেছে। যারা 7 বছর সার্ভিস করেছে তাদেরও চাকরি চলে গেছে। সেটা নিয়ে তো অনেক রাজনৈতিক জলঘোলা হলো, অনেকে অনেক রকম কথা বললো, অনেক কিছু হলো। কেন সরকারি চাকরি চলে গেছে, পরীক্ষা দিয়ে পাওয়া চাকরি চলে গেছে, সুপ্রিম কোর্টের রায়, তার উপর তো আর কেউ কিছু বলতে পারবে না। দেশের সর্বোচ্চ আইন বলেছে, সর্বোচ্চ আদালত বলেছে। এরকম অবস্থায় একটা কথা আছে না যে মাননীয় সবটা ম্যানেজ করে দিতে পারেন, এরকম একটা ব্যাপার। ম্যানেজ তিনি করবেন ঠিক যেভাবেই হোক না কেন। এমন চাকরি তো চলে গেছে, কিন্তু যাদের চাকরি চলে গেছে তাদেরকে বলছে স্কুলে যান, ভলেন্টিয়ার সার্ভিস দিন। মানে এরকম একটা ব্যাপার যে আপনাদের তো সার্ভিস ব্রেক হচ্ছে না, আপনারা স্কুলে যান, নিজেদের কাজটা করুন, পড়ান, বাচ্চাদের ভবিষ্যৎ এভাবে নষ্ট করবেন না, অন্ধকারে ঠেলবেন না। তাদের ভবিষ্যৎটা অন্ধকারে ফেলে দিল, আমি তো সেটাই বুঝে পেলাম না। এত কষ্ট করে একটা সরকারি চাকরি পাওয়ার পর সেই চাকরির যদি কোনো এক্সিস্টেন্সই না থাকে, তাদেরকে বলছেন যে চাকরি করুন, স্কুলে যান, ভলেন্টিয়ারি সার্ভিস দিন। কথা হচ্ছে যে এরকমই যদি হওয়ার ছিল তাহলে এত কষ্ট করে পরীক্ষা দেওয়ার কি ছিল? কথা হচ্ছে যদি এরকমই হওয়ার ছিল তাহলে এত কিছু করার দরকার কি ছিল, এত স্ট্রাগল করার কি ছিল? আর উনি ক্ল্যারিটি চাইবো, ক্ল্যারিটি যদি না হয় আগে পেছে সব আমরা ওটাকে ভরাট করে দেব। ডোন্ট ওয়ারি। যেটা বললেন যে আমরা 2 মাসের মধ্যে চাকরিটা ফিরিয়ে দেবো, অ্যাজ পার দ্য রুলস অ্যান্ড রেগুলেশন অফ সুপ্রিম কোর্ট, গাইডলাইন অফ সুপ্রিম কোর্ট, তাই যদি হয় তাহলে 16বার যখন বারবার করে বলা হয়েছিল যে যোগ্য আর অযোগ্যদের লিস্ট আপনি আলাদা করুন, তখন তিনি করলেন না কেন? এবং তিনি এটাও বলেছেন যে কেউ অযোগ্য নয়, সবাই যোগ্য, আর যারা অযোগ্য তাদের আমরা দেখছি পরে। ওই ব্যাপারটা নিয়ে কিন্তু খুব একটা হাইলাইট হচ্ছে না। তার মানে এই যে কিছুদিন আগে কুণাল ঘোষ যে কথাটা বলেছিল, যেটা এখন খুব রিসেন্টলি খুব ভাইরাল হচ্ছে, যে দল সব জানতো, তাহলে সেই জায়গাটার উপর তো কেউ দেখছে না যে কজন অযোগ্য রয়েছে, কত টাকা খেয়েছে, সেগুলো নিয়ে তো কেউ কিছু বলছে না। তার কাছে অনেক আগে থেকে খবর ছিল। বলছো কি? পার্থ চট্টোপাধ্যায় তিনি বা তার নাম করে কেউ কেউ টাকা তুলছেন, এটা তার অনেক আগে থেকে এটা দলের কাছে খবর ছিল। এটা 2021-এর ভোটের আগে থেকে খবর ছিল। সেই কারণেই মূলত পার্থ চট্টোপাধ্যায়কে শিক্ষা দপ্তর থেকে দেওয়া হয়নি, এবং সেই কারণে পার্থ চট্টোপাধ্যায় ক্ষিপ্ত হয়ে গেছিলেন। কিন্তু এই ঘটনাগুলো দল তাহলে বাড়তে দিল কেন? এখনো তিনি রাজনৈতিক রংটা লাগিয়ে বলছেন যে এটা তাদের মতো তুষ্ট নয়। তো তা বিচারপতি যখন গাঙ্গুলি, জাস্টিস গাঙ্গুলি কথাটা বলেছিলেন, সেই রায়টাই তো সুপ্রিম কোর্ট কন্টিনিউ করেছে। দ্যাট মিনস এখানে একটা করাপশন হয়েছে, এখানে একটা স্ক্যাম হয়েছে। সেটা থেকে কিন্তু তিনি ঘুরে যাচ্ছেন, সেখান থেকে কিন্তু কথাটা সরিয়ে দিচ্ছেন। এই যে 19,000 জন কি 25,000 জনকে আজকে নেতাজি ইন্ডোরে ডেকেছিলেন, কজনের সাথে কথা তিনি ডাইরেক্ট বলেছেন? তাদের একটা ডেপ্রাইভড কমিটি বানিয়েছে, সেই ডেপ্রাইভড কমিটি মনে হয় যেন একটা স্ক্রিপ্ট ধরিয়ে দিয়েছে, তাদের কথাগুলোই ভুলে যাচ্ছে, তাদের বলানো কথাটা যেন তারা বলছে। কিন্তু বহু শিক্ষক শিক্ষিকা যারা উপরে বসেছিলেন তাদের সাথে তো কেউ কথাই বললো না, না শিক্ষামন্ত্রী না মুখ্যমন্ত্রী। ইনফ্যাক্ট এই সুবোধ সরকার বা বাকিদেরকে আনা হয়েছিল, তারা কি কয়েকজন নাট্য ব্যক্তিত্বকে নিয়ে চলে এসছে, তাদের সাথে স্কুল শিক্ষা দপ্তরের কি সম্পর্ক? কিছু বুঝলাম না। মানে কি করলো, একটা হচপচ করে আজকে একটা জিনিস ম্যানেজ করে তিনি বললেন যে আপনি যান, আপনারা করুন, আমরা 2 মাসের মধ্যে ব্যবস্থা করছি। রাস্তায় দাঁড়িয়ে চিৎকার করে আমায় গালাগালি দিচ্ছেন, তাদের বলবো আপনারা তো চারিদিকে লোক পুষে রেখেছেন। এই রায় তো আপনারা কলকাঠি নাড়েননি তো। মমতা ব্যানার্জিকে খাস্তা করতে গিয়ে মনে রাখবেন টিচারদের চাকরি কেড়ে নেবেন না, ওদের জীবন। কপিল সিবাল, মনোজ সিংভির মতো বড় বড় অ্যাডভোকেটদের তিনি হায়ার করেছেন এই কেসটা লড়ার জন্য।
আমার জাস্ট 6 মাস আগের কথা মনে পড়ছে। আগস্ট মাসে যখন গত বছর থেকে এই সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর পর্যন্ত জলগোলা হচ্ছিল আরজি কর কেস নিয়ে, তখনও কিন্তু তিনি ব্যাপারটাকে খুব সুন্দরভাবে ম্যানেজ করলেন, ডাক্তারদের পে স্কেল বাড়িয়ে দিলেন এবং পুরো ব্যাপারটা উঠে গেল। কিন্তু আলটিমেটলি ওভার কিন্তু এখনো পর্যন্ত সঠিক বিচার পেল না, কে আসল দোষী সেটা কিন্তু এখনো পর্যন্ত বেরোলো না। এখানেও সেরকমই হলো যে আসলে কারা অযোগ্য সেটা কিন্তু আমরা জানতে পারলাম না। এই যোগ্য অযোগ্যের যদি সেগ্রিগেশনটা হয়ে যেত তাহলে তো এত কিছু লড়াইয়ের দরকার ছিল না। তারা এতদিন ধরে যে আন্দোলনটা করলো সেই আন্দোলনটারও করার কোনো প্রয়োজন ছিল না। অনেকবার তারা দেখা করতে চেয়েছিল, তখন দেখা করেননি। তাহলে এখন কেন? এখন অবস্থাটা দেখছে যে হাতের বাইরে চলে গেছে, তখন তাদেরকে গুরুত্বই যোগ্য প্রার্থীদের অমর্যাদা করবেন না। ত্রিপুরায় 10,000 টিচারের চাকরি হয়ে গিয়েছিল কোর্টের জন্য। বিজেপির ম্যানিফেস্টো বলা হয়েছিল, প্রতিশ্রুতিতে প্রথমবার, এবার তো দ্বিতীয়বার এসছে, যে তারা জিতলে সব টিচারদের চাকরি ফিরিয়ে দেবে। দেয় তো নি। আন্দোলন না করে যদি এই কাজটা সুষ্ঠুভাবে হয়েই যেত তাহলে তো আন্দোলন করার দরকার ছিল না। আর তারপর যখন সেই কাজটা হলো না তখন তাদের চাকরি চলে যেতে তখন মনে হচ্ছে যে না, এবার কিছু একটা করতে হবে। ওয়াই? ঘটে যাওয়ার পর কেন মনে হচ্ছে যে এবার কিছু করতে হবে? আর বাইরের স্টেটে কি হচ্ছে না হচ্ছে সেইগুলোর তুলনার কেন টানা হবে? আমি নিজের রাজ্যে বাস করি, আমি শান্তিপূর্ণভাবে যেটা সঠিক সৎভাবে বাস করব সেটাই কাম্য, কিনা? বাইরের স্টেটে কি হচ্ছে সেগুলো এখানে তুলে ধরে কম্পেয়ার করার তো কোনো প্রয়োজন নেই। অনেক তো রাজনৈতিক রং এদিক সেদিক করে খেলা হলো, এই দল সে দল, এই রং মেশানো ওই রং মেশানো। আলটিমেটলি তো ভুক্তভোগী আমরা সাধারণ মানুষই হচ্ছি, তাই না? আমি যোগ্যদের খাবো না, এটা মাথায় রেখে দিন। এটাই ফার্স্ট ওয়ার্ড, এটাই লাস্ট ওয়ার্ড, এটাই এ, এটাই বি, এটাই সি, এটাই ডি, এটাই এ, এটাই এ টু জেড। এই ভরসাটুকু রাখুন। আলিং গভর্নমেন্টের আমলে একটাই এসএসসি পরীক্ষা হয়েছিল যার মারফত লোকেরা স্কুল শিক্ষকের চাকরি পায়। সেই পরীক্ষাটাও ক্যান্সেল হয়ে গেছে। সুপ্রিম কোর্ট সেই নিয়োগ প্রক্রিয়াটাকেই পুরো ক্যান্সেল করেছে। মানে ভাবুন, 15 বছরের মধ্যে যাও বা একটা এসএসসি পরীক্ষা হয়েছে, সেটাও ক্যান্সেল। তাহলে কি মানুষজন কি করে চাকরি পাবে আর কি করবে? বিএড করা, মাস্টার্স করা, পিজিটি করা, এসব করার পরও কি হচ্ছে? আলটিমেটলি তো চাকরিটাই করতে পারেন। আমি বুঝে পেলাম না যে আজকে এক্স্যাক্টলি ঠিক কি হলো। শুধু এটাই বোঝা গেল যে তিনি শেষ কথা বলবেন, তিনি সবটা ম্যানেজ করবেন। আর ফ্র্যাঙ্কলি স্পিকিং, এই ম্যাচিওর লাইফে এসে আজকের দিনে দাঁড়িয়ে থেকে কেউ যদি বলে যে সব থেকে বড় মাপের রাজনৈতিক ব্যক্তিত্ব কাকে দেখেছি আমরা, তাহলে মনে হয় সেটা আমাদের রাজ্যের সিএম। ওনার মতো বড় পলিটিশিয়ান আর কেউ নেই। পলিটিক্যালি কি করে যে কোনো জিনিসকে হ্যান্ডেল করতে হয়, কি করে ট্যাকটিক্যালি ম্যানেজ করতে হয়, সেটা ওনার থেকে শিখতে হবে। মানে সব জিনিসেতেই কিছু শেখার ব্যাপার থাকে। তো এই ব্যাপারটা কিন্তু শিক্ষণীয় যে আমাদের সিএম এর থেকে কিন্তু এই ব্যাপারটা শেখার আছে। পলিটিক্যালি কি করে কোনো জিনিসকে বায়াসড করে কি করে সেই জায়গাটা থেকে ওভারকাম করে বেরোনো যায়, কি করে লুপহোলস গুলোকে বের করা যায়, বা কিভাবে লুপহোলস ক্রিয়েট করা যায়, বা কি করে বাইপাস করে দিয়ে বের করা যায়, বেরিয়ে যাওয়া যায়, সেটা মনে হয় উনি ভালো পারেন। ওনার উপর বোধহয় আর কেউ নেই। আই থিঙ্ক ভিডিওটা কার কেমন লাগলো অবশ্যই জানাবেন, নিজেদের মতামতটা জানান। তবে আমি চাইবো যে যত তাড়াতাড়ি সম্ভব এই চোখের জল ফেলা চাকরিহারা শিক্ষকরা নিজেদের চাকরিটা, নিজেদের অধিকারটা যেন পায়, বঞ্চিত যেন না হয়। স্টে টিউন অন বং স্টোরিজ।